ছাড় কুত্তা, তোর এত সাহস তুই আমাকে কিস করিস? উফ আপু, ডিস্টার্ব করিও না তো। কি? আমায় জড়িয়ে ধরে আমাকে কিস করে আবার বলিস আমি ডিস্টার্ব করি? আপু, তোমার ঠোঁট এত মিষ্টি কেন? আমার তো ছাড়তেই মন চাচ্ছে না। আহা, সেই স্বাদ। রাহাত, আমি তোর বড় বোন হই, তোর এমনটা করতে লজ্জা করছে না? না, করছে না, কারণ তুমি আমার তিন কবুল বলে বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমার উপর। বউ মাই ফুট, আমি জয়কে ভালোবাসি, আর আমাকে টাচ করার অধিকার শুধু তারই আছে। আমি এই বিয়ে মানি না। তুমি মানো বা না মানো, আমি তো মানি তুমি আমার বউ। তো বউ, চলো বাসরটা সেরে ফেলি। শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? হ্যাঁ, আসো যান, তোমার মাঝে ডুব দেই। দেখ রাহাত, প্লিজ সামনে আগামী না, ভালো হবে না বলে দিলাম। আমি তোকে স্বামী হিসেবে মানি না, তাই তুই। হ্যাঁ, জোর করব, কারণ আমি তোমায় ভালোবাসি। তাই আমার অধিকার আমি আদায় করে নেব। তুমি তাতে সম্মতি দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। আমি আমার অধিকার বুঝে নিতে পারি। উফ জান, নড়াচড়া করো না তো, শান্তিতে আদর করতে দাও। প্লিজ এমনটা করিস না রাহাত, আমি তোর কাছে হাত জোর করছি। উফ জান, চুপ করো তো, হাতটা সরাও। বুঝেছি তুমি এমনি এমনি শুনবে না, জোর করতেই হবে। সো রেডি হও জান। এই বলে রাহাত রাহির উপরে নিজের পুরুষত্ব দেখাতে শুরু করলো। আদুরে আদুরে ভরিয়ে দিতে লাগলো রাহিকে। রাহিও আর না পেরে রাহেতের সাথে রেসপন্স করলো। সকালবেলা রাহাত রাহিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। এরই মাঝে রাহির ঘুম ভেঙে গেল। ওর মনে হলো ওকে কে যেন সাপের মতো জড়িয়ে আছে। ও নড়াচড়া করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে দেখে রাহাত ওকে জড়িয়ে ধরে আছে। রাহি তা দেখে রাগে দিল এক ধাক্কা রাহাতকে। রাহাত ধরাম করে পড়ে গেল ফ্লোরে। তখনই রাহি রাহাতকে উদ্দেশ্য করে বলল, তুই আমায় আমার থেকে দূরে থাকবি, আমাকে টাচ করবি না। জান, রাতের চেয়েও বেশি হট লাগছে। উফ, পুরাই আগুন। তুমি আবার নেশা ধরিয়ে দিলে। তোমার বুকের উপরের ওই তিলটা জাস্ট আমায় টানছে। নির্লজ্জ কোথাকার। উফ জান, নিজের বউয়ের কাছে লজ্জা কিসের বলো? আসো জান, আর একবার হয়ে যাক। বলে রাহিকে নিয়ে আর একবার ভালোবাসার সাগরে পাড়ি জমালো। 1 ঘন্টা পরে রাহাত দুর্বল হয়ে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল রাহির বুকের উপরে। রাহির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জান, তোমাকে ছাড়তেই মন চাচ্ছে না। কি নরম তোমার শরীর। মনে হয় সারাক্ষণ এভাবেই বুকে মাথা রেখে জড়িয়ে শুয়ে থাকি। রাহাতের কথায় রাহি নিজের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। কারণটা তো বুঝতেই পারছেন। রাহির সাথে সাথে বিছানার চাদরটা জড়িয়ে নিল শরীরে। তারপরে রাগে গজ গজ করতে করতে বলতে থাকে, কুত্তা, হনুমান, কালা কুমির, তেঁতুল গাছের পেতনা, তোর জীবন যদি আমি দুর্বিষহ না করেছি তাহলে আমার নাম রাহিনা। কথাগুলো মনে মনে বলতে বলতে ওয়াশরুমে চলে গেল। আপনারা হয়তো বুঝতে পারছেন না আসলে হচ্ছেটা কি। চলুন গল্পের শুরু থেকে ঘুরে আসি। আজ রাহির বিয়ে ছিল জয়ের সাথে। কিন্তু বিয়ের আসরে বধূ বেশে রাহি থাকলেও বর বেশে জয় আসেনি, কারণ হিসেবে বলেছে সে তাকে বিয়ে করতে পারবে না। কারণ রাহিকে সে মন থেকে কখনো ভালোই বাসেনি। এ কথা রাহি বিশ্বাসই করতে পারছে না। ভিউয়ার্স, আপনাদেরও কি মনে হয় জয় রাহিকে ভালোবাসেনি, নাকি কোনো রহস্য আছে এর পেছনে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। বাড়ি ভর্তি মেহমান। বিয়ে ভেঙে যাওয়াতে রাহির বাবাকে অনেক অকথা কুকথা বলতে লাগে সবাই। রাহির বাবা তখন একটা সিদ্ধান্ত নিলেন যে রাহির বিয়ে সে এই আসরেই দিবেন। পাত্র খুঁজতেছেন এমন সময় রাহাতের মা রাহির বাবাকে উদ্দেশ্য করে বলল, ভাইজান, আপনার আপত্তি না থাকলে রাহিকে আমার হাতের বউ করতে চাই। তুই সত্যি বলছিস বোন? কিন্তু রাহাত কি রাজি হবে? ও নিয়ে তুমি ভেবো না ভাইজান, আমি ওর মতামত নিয়েই তোমায় বলছি। রাহির বাবা রাহিকে পাশে বসিয়ে রাহাতের সাথে বিয়ের বিষয়ে জানানো মাত্রই রাহি বলে ওঠে, আমি রাহাতকে বিয়ে করতে পারবো না বাবা, আমি জয়কে ভালোবাসি, অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া পসিবল না। আমি তোমার মতামত নিতে আসিনি, শুধু জানতে এসেছি তোমার মত নিয়ে। তো দেখলাম কি হলো, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। এখন আমি যা সিদ্ধান্ত নেব তাই বিনা বাক্যে মেনে নিয়ে বিয়েটা করে নেবে। আর যদি বিয়েটা না করতে চাও তাহলে ভেবে নিও আমি তোমার জন্য আজ থেকে মৃত। আমি জানবো আমার রাহি বলে কোনো মেয়েই ছিল না।
বলে রাজীব সাহেব চলে গেলেন। রাহি বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ও? বাবা তো ঠিকই বলেছে, সে ভুল মানুষকে ভালোবেসেছে। রাহি সব মনে করে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল, জয়, তুমি কেন এমন করলে আমার সাথে? আমার এক আকাশ সমান ভালোবাসার এই প্রতিদান দিলে? অবশেষে রাহি আর রাহাতের বিয়েটা হয়েই গেল। তারপরে কি হলো সেটা তো দেখতেই পারলেন শুরুতেই। তো এবার রাহির বিষয়ে কিছু বলি। রাহি রাহাতের মামার একমাত্র মেয়ে, এক রোখা জেদি আর বদমেজাজি। রাহি এইচএসসির পরে ঢাকায় ভার্সিটিতে পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু রাজীব সাহেব তার একমাত্র মেয়েকে তার থেকে দূরে যেতে দিতে চান না। কিন্তু বিধিমাম মেয়ে জেদের কাছে হার মেনে অগত্যা তাকে ঢাকায় তার বোন রাহেলার কাছে রেখে আসেন। এর কারণ রাহেলার বাড়ি ভার্সিটির কাছেই। ভার্সিটির প্রথম দিন যখন রাহি ভার্সিটির গেট দিয়ে ঢুকবে, ঠিক সেই সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পাশে থাকা একজনের অপর, সেটা আর কেউ ছিল না, ছিল জয়। আপনি ঠিক আছেন? আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। আপনার কোথাও লাগেনি তো? আসলে কেউ একজন এমনভাবে আমাকে ধাক্কা দিল, আমি ব্যালেন্স ধরে রাখতে পারিনি, সরি। নো নো, ইটস ওকে। আপনি কি নতুন ভার্সিটিতে? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? ফার্স্ট ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি। আপনি? আমি ম্যাথ ডিপার্টমেন্ট। এবার আমার ফাইনাল ইয়ার চলছে। ও আচ্ছা, ভাইয়া আমি তাহলে আসছি, আবার পরে কথা হবে, বাই। বাই। রাহি চলে গেল তার ক্লাসে। জয়ের মুখে মুগ্ধতার হাসি, তার রাহিকে ভালো লেগে গেছে। এদিকে রাহি প্রথম দিন তাই ক্লাস হয়নি, শুধু স্যার ম্যামদের সাথে পরিচয় পর্ব হয়ে শেষ। রাহি ক্লাস থেকে বের হয়ে কলেজের পুকুর পাড়ে এসে বসলো। তার এই জায়গাটা বেশ ভালো লেগেছে। হঠাৎ তার পাশে কে যেন বসলো আর বলল, তুমি এখানে একা বসে আছো যে? তোমাকে ডাকছিলাম আমি। আচ্ছা, তোমার নাম কি? এমনি পরিবেশটা বেশ ভালো লেগেছে, তাই বসে আছি। আর আমি রাহি, তুমি? আমি কুহু। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। দুজন কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি এসে দেখে রাহাত সোফায় শুয়ে শুয়ে চিপস খাচ্ছে আর রোমান্টিক মুভি দেখছে। যেই না নায়ক নায়িকার কিসিং সিন আসলো, অমনি টিভি অফ হয়ে গেল। রাহাত উঠে বলল, এটা কি হলো? তুমি টিভি কেন অফ করলা? ইস, কি সুন্দর রোমান্টিক সিন ছিল। তোমার লজ্জা করে না ড্রয়িং রুমে বসে টিভিতে এইসব দেখছিস? লজ্জা? কিসের লজ্জা? ওটা খায় না মাথায় দেয়? তবে তুমি যদি দেখিয়ে দিতে লজ্জা কেমন করে পায় তাহলে। কথাগুলো বলতে বলতে রাহাত একদম রাহির কাছে চলে আসছে। রাহি এমন দেখেও রাহাতকে ধাক্কা দিল, এক ধাক্কা। রাহাত গিয়ে পড়লো সোফার উপর। হাসতে লাগলো রাহাত। রাহির আগে গজগজ করতে করতে রুমে চলে গেল। বাবা, তুই সব সময় মেয়েটাকে জ্বালাস কেন বলতো? দূর থেকে রাহেলা সবটাই দেখেছে। ছেলে যে রাহিকে পছন্দ করে উনি সেটা বুঝে সে বলল, তুই রাহিকে পছন্দ করিস? হ্যাঁ মা, কিন্তু তোমার ভাতিজি বুঝলে তো। দেখ বাবা, রাহি তোর বড়, ও কখনো এই সম্পর্ক মানবে না। আরে ছাড়ো তো মা, মাত্র 2 বছরের সিনিয়রও, সমস্যা নাই। আজ না হয় কাল মানবেই মা, মানতে হবেই। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। রাহাত ও এইচএসসি দিয়ে জিপিএ 5 পেয়ে রাহির ইউনিভার্সিটিতে ভর্তি হলো। অবশ্য ততদিনে রাহি আর জয় দুজন দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এইভাবে চলে গেল আরো 1টা বছর। এই 1 বছরে রাহির অবহেলা, ইগনোর রাহাতকে পরিবর্তন করে দিয়েছে। রাহি একদিন জয়ের হাতে হাত রেখে ক্যাম্পাসে হেঁটে যাচ্ছিল। তখন রাহাত আর সহ্য করতে না পেরে রাহিকে বলেছিল ছেলেটার হাত ধরে যেন আর না ঘুরে। সেই কথার জন্য রাহি রাহাতকে যাচ্ছে তাই বলে ভরা ক্যাম্পাসে অপমান করেছিল। তারপর থেকেই রাহাত বদলে গেছে। রাতে বাড়ি ফেরে না, প্রায় দিন কোথায় যায় কি করে কেউ জানে না। মধ্যরাতে একজন অচেনা ব্যক্তি রাহাতকে কল দেয়। তারপর থেকে দূর থেকে সবুজকে রাহি আর জয়ের ওপর নজর রাখতে বলেছিল। ভাই, মিশন সাকসেসফুল। আপনি যা যা যেমন যেমন বলেছেন ঠিক তেমনই করেছি। গুড, ভেরি গুড। আমি সকালে এসে নেক্সট প্ল্যান বলবো। ওকে ভাই। কলটা কেটে দিয়ে রাহাত একটা বাঁকা হাসি দিল। আপনারা হয়তো ভাবছেন কে এই সবুজ আর রাহাতকেই বা কেন ভাই বলে সম্বোধন করছে। আসলে রাহাত সবুজকে নিজের ভাইয়ের মতোই ভাবে। আমাদের সাথে থাকুন, বুঝতে পারবেন, গল্পের সাথেই থাকবেন। সকালবেলা রাহাত, এই রাহাত, বাবা উঠে পর, ভার্সিটি যাবি না? 9টা বেজে গেছে। এবার ওর না হলে দিলাম পানি ঢেলে। আর একটু ঘুমাই না মা, প্লিজ প্লিজ। তোর বাবাকে ডাক দিব?
বাবার কথা শুনে রাহাত এক লাফে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। আর রাহেলা বেগম নিচে চলে গেলেন নাস্তা রেডি করতে। সবাই ডাইনিং এ বসে নাস্তা করছে, রাহিও আছে, কিন্তু রাহাত একবারও রাহের দিকে তাকায় না, কথাও বলে না। এমনটাই চলে আসছে এই 8 মাস হবে। আর রাহেলা বেগম নিচে চলে গেলেন নাস্তা রেডি করতে। সবাই ডাইনিং এ বসে নাস্তা করছে, রাহিও আছে, কিন্তু রাহাত একবারও রাহির দিকে তাকায় না, কথাও বলে না। এমনটাই চলে আসছে প্রায় 8 মাস হবে। এই নীরবতার মাঝেই মনির সাহেব বলে উঠলেন, তো রাহিমামণি, পড়ালেখা কেমন চলছে? ভালো ফুপা। এক্সাম কবে তোমার? এই তো নেক্সট উইক থেকে ফুপা। মনোযোগ দিয়ে পড়ো। রাহাত, তোমার কি খবর? ভালো বাবা। শুনলাম তুমি নাকি ঠিকমতো ভার্সিটি যাও না, ক্লাস করো না, ব্যাপার কি? তোমার শহীদ আঙ্কেল বলল। বাবা আসলে আমার ক্লাস সকালে থাকে তো আমি ক্লাস করে চলে আসি, তাই হয়তো আঙ্কেল আমায় দেখে না। ও আচ্ছা, ভালো করে পড়। এক্সাম শেষ হলে আমার সাথে অফিসে যাবে, একটু একটু করে সব শিখে নিতে হবে না? আচ্ছা বাবা। আর কোনো কথা হলো না, যে যার মতো নাস্তা করে উঠে চলে গেল। রাহাত কলেজের উদ্দেশ্যে রওনা হবে এমন সময় মা ডেকে বলল, তোর কি হয়েছে বাবা? তুই আগের মতো বাসায় থাকিস না, আগের মতো হাসিস না, কেমন গোমরা হয়ে থাকিস? বল না, বাবা মায়ের কাছে বল। কিছু হয়নি মা, আমি ঠিক আছি। পড়ার চাপ একটু বেশি, তাই। না বললে জোর করবো না, তবে মায়ের কাছে কিছু লুকাস না বাবা। রাহাত মাথা নাড়িয়ে সাই জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাজীবদের কাছে যায়। ভাই আপনি আসছেন? ভাই ওই শালা তো মুখ খুলে না, এখন আপনি দেখেন কি করবেন। রাহাত লোকটার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর চেয়ার টেনে বসে বলল, সবুজ, এদিকে আয়। জি ভাই বলেন। আমার স্পেশাল জিনিসগুলো নিয়ে আয়, সাথে গরম পানি আর মরিচের গুঁড়ো আনবি। রাহাতের কথায় লোকটার অন্তরাত্মা কেঁপে ওঠে। এরই মাঝে সবুজ এসে হাজির, সাথে সব অস্ত্র, চাকু, চাপাতি, রড। এর মধ্যে থেকে রাহাত রড হাতে নিয়ে গরম আগুনের মধ্যে দিয়ে দিল। কিছুক্ষণ পরে তা তুলে লোকটার বাহুতে চেপে ধরলো। লোকটা গগন বিধারী চিৎকার দিয়ে উঠল, সাথে মরিচের গুঁড়ো। আহা, কি যন্ত্রণা! তখন রাহাত বলল, বল, নিখোঁজ মেয়েগুলো সব কোথায় রেখেছিস? না হলে তোকে জমের দুয়ারে পাঠিয়ে দিব। এখন বল, তুই কি চাস, জীবন নাকি মরণ? যদি জীবন চাস তাহলে বল মেয়েগুলো কোথায়। বলছি আমাকে মেরো না। মেয়েগুলো খান গ্রুপের বাগান বাড়ির বেসমেন্টে লুকানো আছে। 3 তারিখে মেয়েগুলোকে দুবাই পাঠানো হবে। কে আছে এর পেছনে বল। আমি জানি না, আমি যতটুকু জানতাম বলেছি। আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। রাহাত সবুজকে কিছু একটা ইশারা দিয়ে চলে গেল। সবুজ বুঝে গেছে তাকে কি করতে হবে। রাহাত চলে গেছে কলেজে কিছু নোট নেবার জন্য। সে ঘটনার পর থেকে সে আর কলেজ সেভাবে করে না, কিন্তু রাহির ওপরে দূর থেকে নজর রেখেছে সে কি করে আর না করে। অন্যদিকে রাহি, আমার চাকরিটা হয়ে গেছে, নেক্সট মান্থ দুবাই যাচ্ছি। চলো তার আগে আমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে আঙ্কেলের সাথে কথা বলিও, বাবা মাকে নিয়ে কবে আসবো। এরপর দুই পরিবার বিয়ের দিন ঠিক করে, কিন্তু জয় আসেনি। কেন আসেনি, চলুন এখন সেই রহস্যটা উন্মোচন করা যাক। রাহি যখন বউ সেজে জয়ের অপেক্ষা করছে, ঠিক তখন জয়ের বিয়ের গাড়ি থেকে জয় উধাও। কেউ টেরও পেল না। যখন সবাই বুঝতে পারলো, ততক্ষণে জয়কে নিয়ে রওনা হয়েছে লোকগুলো। জয়কে নিয়ে গিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। জয়ের চোখ বাঁধা। যখন চোখ খোলা হলো, তখন রাহাতকে সামনে দেখে জয় তো অবাক। জয়ের অবাকতা দেখে রাহাত বলল, কি বর সাহেব, কেমন লাগছে? এসবের মানে কি? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কারণ তো আছেই, না হলে তো আর আটকে রাখিনি। সোজা কথায় আসি, তোর সাথে কে কে আছে পাচারকারী চক্রে, বল। কি বলছো এসব? আমি কিছু বুঝতে পারছি না। জানিস না, বুঝতেই পারছিস না, তাহলে এটা কি? বলেই একটা ভিডিও জয়ের সামনে ধরলো। ভিডিও দেখে জয় প্রচন্ড ঘাবড়ে গেল। কি করবে বুঝতেই পারছে না। এরই মধ্যে রাহাত বলে উঠল, সবকিছু নিজে থেকে বলবি নাকি আমাকে তোর স্পেশাল খাতিরদারি করতে হবে? সবুজ, জামাই আদরে জিনিসটা নিয়ে আয় তো। রাহাত যে ভিডিওটা দেখালো, সেখানে দেখা যাচ্ছে যে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে, সেই মেয়েগুলার ডিলিং করছে স্বয়ং জয় আরো একজন। সে একজনকে
সেটাই জানতে চাচ্ছে জয়ের কাছে আর রাহিকে বিয়ে করার উদ্দেশ্য কি। তাই রাহাত বলে ওঠে, এখন তুই নিজে থেকে বলবি নাকি আমার স্পেশাল আপ্যায়ন করব? না, আমি বলছি। হ্যাঁ, আমিও ওদের পাচার কাজের পেছনে আছি। আর ওই লোকটা কে সেটা বল। আমি জানি না, সে কখনো আমার সামনে তার মাস্ক খোলেনি, আমি তাকে কখনোই দেখিনি। যতবার আমার সাথে তার ডিল হয়েছে সে মাস্ক পরেই এসেছে। আর রাহিকে বিয়ে করার উদ্দেশ্য কি সেটা বল জলদি। বলছি মূলত রাহিকে প্রথম দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু ও আমাকে 1 বছরে হাত ছাড়া আর কিছুই করতে দেয়নি। তাই এই বিয়ের নাটকটা করি। উদ্দেশ্য ছিল ওকে কিছুদিন ভোগ করে বাইরে চড়া দামে বিক্রি করে চলে আসব। জয়ের কথা শুনে রাহাত বাঁকা হাসে। তারপরে সবুজের দিকে তাকিয়ে বলে, সবুজ, জামাইকে জামাই আদর করে দে। বলেই রাহাত স্থান ত্যাগ করলো। তারপরে তো বিয়ে করে সে তার জানুকে নিয়ে বাসর ঘরে। বর্তমান নাস্তার টেবিলে রাহেলা সবার জন্য নাস্তা সাজাচ্ছে। রাহাত টেবিলে এসে বসে পড়ে নাস্তা খেতে শুরু করে। রাহিও এসে টেবিলে বসে। সবাই নাস্তা করে নেয়। তারপরে সবাই যে যার রুমে চলে গেল। রাহি রুমে গেলে রাহাত ওর হাত টেনে নিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়, ছোট ছোট চুমু দিতে থাকে। আস্তে আস্তে বিছানায় নিয়ে শুয়ে দেয়। রাহি রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, তোকে বলেছি না আমাকে টাচ করবি না, তারপরও কেন টাচ করলি? কেন? জান, যা ছোঁয়ার যা করার তা তো কাল করেই নিয়েছি, তাহলে এমন করছো জান? তুই যা করেছিস তা জোর করে করেছিস, আমার অনুমতি না নিয়ে। ও আমি তো ভুলেই গেছিলাম তুই তো আমার শরীর চাস, তাই না? নে, তোর যত মন চায় ভোগ কর। তুমি এভাবে বলছো কেন রাহি? আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। তাছাড়া ভুলে যাচ্ছ কেন আমি তোমার হাজবেন্ড? ভালোবাসা? এ কেমন ভালোবাসা যেখানে জোর জবরদস্তি থাকে? তুই শুধু তোর চাহিদা মিটিয়েছিস। তোর এতই যখন চাহিদা, তাহলে পতিতাদের কাছে যেতে পারছিস না? আমাকে কি তোর পতিতা মনে হয়? অনেক হয়েছে, ঠিক আছে। আমি কাছে আসলে যদি তোমার এতই খারাপ লাগে তাহলে আজ থেকে তোমাকে আর আমি ছুঁয়েও দেখব না। একদিন তুমি নিজেই আসবে আমার কাছে আমার ছোঁয়া পাওয়ার জন্য, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল রাহাত। রাহি ধপ করে বসে পড়ল বিছানায়, হাউমাউ করে কেঁদে দিল রাহি। ওর খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। কেন হলো ওর সাথে এমন? সে তো শুধু ভালোই বেসেছিল, তাহলে এমন কেন হলো তার সাথে? বাড়ি থেকে বেরিয়ে গেল তার বন্ধুদের সাথে আড্ডা দিতে ক্লাবে যায়। বেশ অনেক রাত করে আড্ডা দিয়ে বাড়ি ফিরল রাহাত। এসে না খেয়ে রুমে এসে ওয়াশরুমে ঢুকে গেল। বের হয়ে এক পলক খাটের দিকে তাকিয়ে দেখে রাহি বসে আছে। তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সোফার উপর ঘুমিয়ে পড়ে। সকালবেলা রাহিমা, রাহাতকে ডেকে নিয়ে আয় তো। এই ছেলে একটা দিনও না ডাকলে ওঠে না। কি যে করি জানা মা, ডেকে নিয়ে আয় বাদরটাকে। যাচ্ছি ফুপি। এখনো ফুপি? সরি ফুপি। ও সরি আম্মু, এক্ষুনি যাচ্ছি। বলেই রাহি ডাকতে চলে গেল তাদের রুমে। রাহাত গভীর ঘুমে। রাহি ভাবছে ও ডাকবে কিভাবে। ভাবনার মাঝেই রাহাত চোখ খুলে সামনে রাহিকে দেখে ভরকে যায়। রাহিও ভরকে যায়, আমতা আমতা করে বলে, ফুপি নিচে ডাকছে তোকে। রাহাত কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। রাহিও নিচে চলে যায়। কিছুক্ষণ পরে রাহাতও চলে আসে। তারপর সবাই নাস্তা শেষ করে ভার্সিটির জন্য বেরিয়ে যায়। রাহাত ভার্সিটিতে গিয়ে তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকে। 30 মিনিট পরে রাহিও কলেজে আসলো। আজ বিয়ের পরে ওদের প্রথম ক্লাস। রাহাত, রিমি, রাশেদ, মাফি, পলক সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। মাফি রাহাতের কাঁধে মাথা রেখে গল্প করছে। রাহাত, মিমি, রাশেদ, মাফি, পলক সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে। মাফি রাহাতের কাঁধে মাথা রেখে গল্প করছে। আর এদের এই দৃশ্য দূর থেকে কেউ দেখছে আর রাগে ফুঁসছে। সে আর কেউ না, আমাদের গল্পের নায়িকা রাহি। এই রাহাত, শোন না। হ্যাঁ বল। চল না সবাই মিলে লং ড্রাইভে যাই, অনেক দিন যাওয়া হয় না। হ্যাঁ যাওয়াই যায়। কি বলিস, তোরা যাবি? রিমি, রাশেদ, পলক সবাই বসে একসাথে সম্মতি জানালো। কি আর করা, সবাই ছুটলো অজানা উদ্দেশ্যে। মাফি যে রাহাতের বাইকে উঠেছে সেটা রাহি দেখেছে। রাহি রাগে ফেটে পড়ছে। কেন রাগ হচ্ছে রাহি নিজেও জানে না।
নাস্তা করতে। লুচ্চা বদমাইশ বেড়া কোথাকার, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ঢলাঢলি। ইস, আমি এসব কি ভাবছি? আমি তোকে স্বামী হিসেবে মানিই না। কথাগুলো বলছে রাহি। রাহি তার ভাবনায় নিজেই বিরক্ত। রাহি ভাবনাকে এক সাইডে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখনই রাহাতের আম্মু রাহিকে বলে উঠলেন, কিরে রাই, একা আসলি? রাহাত কোথায়? ও তোর সাথে আসেনি? তোমার ছেলেকে আমার সাথে আসে ফুপিমা? সে তো তার বন্ধুদের সাথে লং ড্রাইভে গেছে। তুই গেলি না কেন ওদের সাথে? রাহি, মনটা ভালো হয়ে যেত। না ফুপিমা, আমি ওর সাথে গিয়ে কি করব? আমার ক্লাস ছিল আর ভালোও লাগছিল না, তাই বাসায় চলে এসেছি। আচ্ছা ফুপিমা, আমি গিয়ে একটু রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, যা একটু বিশ্রাম নিয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নে। আচ্ছা ফুপিমা, আমি উপরে গেলাম। রাহি রুমে এসে ভাবনায় মশগুল হয়ে গেল। সে ভাবছে ওই মেয়েটা রাহাতকে কিভাবে জড়িয়ে ধরে আছে, কেন রাহাতের কাঁধে মাথা রেখে বসেছিল, কেন রাহাতের কি ওর সাথে। রাহি রুমে এসে ভাবনায় মশগুল হয়ে গেল। সে ভাবছে ওই মেয়েটা রাহাতকে কিভাবে জড়িয়ে ধরে আছে, কেন রাহাতের কাঁধে মাথা রেখে বসেছিল, কেন রাহাতের কি ওর সাথে কোনো রিলেশন আছে। এসব হাবিজাবি চিন্তা করছে। আবার সে মনে মনে বলছে, যা করে করুক গা, আমার কি? আমি এত ভাবছি কেন? আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে ভেবে ভেবে। থুর। ভাবনা চিন্তা দূরে সরিয়ে রাহি জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে শাওয়ার নিয়ে রুমে এসে মাথা মুছে শুয়ে পড়ল। রাহির খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। তার কেন লাগছে না সেটা ও জানে না। কিছুক্ষণের মধ্যেই রাহি ঘুমের দেশে পাড়ি জমালো। বিকেল বেলা রাহাত বাসায় ঢুকছে, এমন সময় রাহেলা বেগম বলে উঠলেন, কিরে রাহাত, কোথায় গিয়েছিলি এত বেলা অবধি? বাইরে ছিলি, খেয়েছিস কিছু? রাহাত কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে থেকে উত্তর দিল, একটু ঘুরতে গিয়েছিলাম বন্ধুদের সাথে মা। গিয়েছিলি ভালো কথা, রাহিকে সঙ্গে নিয়ে গেলি না কেন? মেয়েটা বাড়িতে একা একা বসে আছে, তোদের সাথে গেলি মনটা ভালো হয়ে যেত। তুই কি না করিস যে। মা, রাহির ক্লাস ছিল আর ও ক্লাস ছেড়ে কোথাও যেত না, আর তুমি তো জানোই। আচ্ছা মা, আমি উপরে যাই, একটু ফ্রেশ হয়ে আসি। যা গিয়ে দেখ রাহি কি করে। অনেকক্ষণ তো রুমে গেছে, ফ্রেশ হয়ে দুজনে নিচে এসে খেয়ে নে। মেয়েটা কিছু খায়নি। রাহাত রুমে গিয়ে দেখে এক শুভ্র কন্যা বিছানায় এলোমেলো কেশ ছড়িয়ে ঘুমিয়ে আছে। তার প্লাজোটা হাঁটুর উপরে উঠে গেছে, গায়ে ওড়না নেই। রাহাতের এক মুহূর্তের জন্য দেখে বুকের মধ্যে কেমন ঝড় বয়ে যাচ্ছে। পুরুষ মানুষ তো, তার নিজের শখের নারীকে এমন অবস্থায় দেখলে এমন অবস্থা তো হবেই। তারপর যদি হয় সেই শখের নারী তার নিজের বউ। রাহাত রাহির উপর থেকে নজর সরিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমের দরজাটা একটু জোর করেই আটকে দিল। রাহির শব্দে ঘুমটা ভেঙে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ছে। ও বুঝে গেল রাহাত চলে এসেছে। ও বিছানা থেকে উঠে নিচে চলে গেল। রাহাত বেরিয়ে দেখলো রাহি নেই। ও টাওয়ালটা খাটের উপরে ফেলে রেখে নিচে চলে গেল, গিয়ে খাবার টেবিলে বসে পড়লো। রাহির আম্মু ওদের দুজনকে খাবার দিয়ে দিল। ওরা দুজন খেতে খেতে দুজনের চোকাচোকি হলো। কেউ কাউকে কিছু বললো না, বলবেই বা কি। এরই মধ্যে রাহাতের আম্মু বলে উঠলো, রাহাত, তোর ফুপিরা আসছে কালকেই। তুই বিয়ে করেছিস সেই অবস্থা তো ছিল না তাদের জানাবো। তোর বাবা জানানোর পরে তারা বলল কালকে আসছে। কালকে বাড়ি থাকিস, কোথাও যাস না যেন। আচ্ছা মা, থাকবো। রাহেলা রাহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাহি বলে উঠল, বুঝেছি মা, আমিও থাকবো কালকে। রাহিমা, আমার রুমে এসো, খেয়ে। আর হ্যাঁ, কিছু শাড়ি দেবো তোমাকে। যে কয়দিন তোমার ফুপি শাশুড়ি থাকেন ওই কয়দিন একটু শাড়ি পরে থেকো, কেমন? আসলে উনি একটু সেকেলের ধারণা বহন করে। তোমাকে যদি এরকম জিন্স টপে দেখে তাহলে উনি রেগে যাবেন মা। মাত্র 2-3 দিনের ব্যাপার তো, পারবে না পড়তে? পারবো ফুপি, কেন পারবো না? কিন্তু ফুপি, আমি তো শাড়িই পরতে পারি না, তুমি পরিয়ে দেবে আমাকে? অবশ্যই দেবো মা, রাহাতও সুন্দর শাড়ি পরাতে পারে। তুই জানিস না, যখন আমি ব্যস্ত থাকবো ওকে একটু বলিস, ও তোকে হেল্প করে দেবে। খাওয়া দাওয়া শেষে রাহাত উঠে রুমে চলে গেল। রাহির সাথে হাতে হাতে খাবার দাবার উঠিয়ে রেখে প্লেটগুলো ধুয়ে দিল। তারপর রাহেলা আর রাহি দুজনের রুমে চলে গেল। রুমে এসে দেখে রাহাত সোফার উপরে শুয়ে ফোন টিপছে। রাহি কিছু বলল না, চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রাহি ভাবছে যে মেয়েটার কথা তাকে জিজ্ঞেস করবে কিনা। দুনো মনো করে প্রশ্নটা করেই ফেললো রাহাতকে। তুই দুপুরে একটা মেয়ের সাথে বাইকে করে কোথায় গেছিলি রে?
মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড নাকি? রাহাত অবাক হয়, কারণ রাহাত আর রাহির বিয়ের পর কেউ কারোর সাথে কোনো কথা বলে না। যে যার মতো রুমে থাকে। তো মনে হয় রুমে একজন ব্যক্তি ছাড়া কেউ থাকে না। ফ্রেন্ড ছিল, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আর কিছু? আজকাল ফ্রেন্ড বুঝি কাঁধে মাথা দিয়ে বাইকে জড়াজড়ি করে ঘুরতে যায়। আমাকে বোকা পেয়েছিস? আমি কিছু বুঝি না ভেবেছিস? তোমাকে বোকা বানিয়ে আমার লাভ কি? আরও আমার গার্লফ্রেন্ড হলেও বা তোমার কি? আমার আবার কি? তোর গার্লফ্রেন্ড জানে তুই বিবাহিত, তোর বউ আছে। বউ? কিসের বউ, কিসের বিয়ে? তুমি হয়তো ভুলে গেছো আমাদের বিয়েটা এখন আমরা কেউ মানি না। তাই তুমি তোমার মতো থাকো আর আমাকেও থাকতে দাও। সময় হলে তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্সের কথা শুনে রাহির বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। ডিভোর্স সে কি আদৌ চাই নাকি চায় না? তবে ও রিয়েলাইজ করলো যে ডিভোর্সের কথাটা শুনে ওর কেমন পুরো দুনিয়া ঘুরতে লাগলো। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যা 7টা। রাহি ঘুম থেকে উঠে দেখে রাহাত ঘুম থেকে উঠে গেছে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে দেখলো রাহাত কোথাও নেই। একটু ভালোভাবে খেয়াল করে দেখলো কোথায় যেন রাহাতের কথা বলার শব্দ শোনা যাচ্ছে। বারান্দায় গিয়ে উকি দিয়ে দেখে রাহাত কারোর সাথে ফোনে কথা বলছে। রাহি ওখানেই দাঁড়িয়ে থাকলো। রাহাত কিছুক্ষণ কথা বলার পরে পেছনে ঘুরে তাকিয়ে দেখে রাহি দাঁড়িয়ে আছে। তার কপাল কুঁচকে গেল। কুচকানো কপাল নিয়েই তাকে উদ্দেশ্য করে বলল, এইভাবে পেছনে দাঁড়িয়ে কি করছো? ঘুম থেকে বারান্দায় একটু বসে থাকবো ভেবে এসেছিলাম, কিন্তু এসে দেখি তুই। এসেছো ভালো কথা, বলতে পারতে দাঁড়িয়ে চুপি চুপি কথা শুনছো। এটা কিন্তু ব্যাড ম্যানার্স। ভুলে যাচ্ছিস বারান্দাটা তোর একার নয়, আমারও সমান ভাগ আছে। এই আমি যেখানে ইচ্ছা সেইখানে যেতেই পারি, শুধু বারান্দা কেন বলছি। রুমটার অর্ধেক ভাগ আমার আছে। ভাগ? কিসের ভাগ? কোন ভাগ? ভাগ পেলে পাবে আমার বউ। তুমি কি আবার বউ যে তুমি আমার সব কিছুতে অর্ধেক অর্ধেক ভাগের কথা বলছো? শোন, তুই আর আমি স্বামী স্ত্রী না মানলেও আইন অনুযায়ী আমি তোর বউ। তাই যতদিন আইন অনুযায়ী বউ আছি সবকিছুর অর্ধেক আমারও আছে। তাই আমি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, বসে থাকতে পারি, শুয়েও থাকতে পারি। তাতে তোর কিছু বলার থাকার কথা নয়। ঠিক আছে, 2-3 মাস লাগবে, তারপরে তো তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, সমস্যা নাই। 2-3 মাস আর আছে। এই কথাটা শুনে রাহি আর কিছু বলতে পারলো না। ওর কেন জানি এই কথাগুলো শুনলে বুকের ভিতর ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় ওর গলাটাকে কে যেন আটকে ধরে রেখেছে। কথাগুলো বলে রাহাত রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। নাস্তা করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাহি বারান্দায় বসে ভাবতে থাকে, ওকে রাহাতকে ভালোবেসে ফেলেছে। এটা কি সেই পবিত্র বন্ধনের জোর? না, এটা কি করে হতে পারে? আমি জয়কে ভালোবাসি, কিন্তু কখনো তো জয়কে হারানোর ভয়ে এমন কষ্ট লাগেনি, ফাঁকা ফাঁকা লাগেনি। তাহলে রাহাতের কথায় কেন এমন লাগে? আমি কি তাহলে রাহাতকে ভালোবেসে ফেলেছি? ধুর, আমি কি ভাবছি। সকালে ভার্সিটিতে কলেজে নবীন বরণের প্রোগ্রামের কাজ চলছে। সব দায়িত্ব গিয়ে পড়েছে রাহাত আর রাহিদের ডিপার্টমেন্টের উপর। অনুষ্ঠানে রাহাত আর দুজনে কাপল ডান্স করলো এবং রাহি একটা একক গান করলো। সবাই তো তাদের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু রাহি, রাহাত আর মাফির একসঙ্গে কাপল ডান্সটা কেন জানি অ্যাকসেপ্ট করতে পারছে না। সবাই তো ভাবছে রাহাত আর মাফি দুজন দুজনকে ভালোবাসে। মাফিও ভেবেছে আজকে রাহাতকে প্রপোজ করবে। সে কাজে লেগে পড়েছে সব বন্ধু বান্ধব। অডিটোরিয়াম থেকে যখন সবাই চলে গিয়েছে তখন অডিটোরিয়াম রাহাতের বন্ধুরা রাহাতকে পাঠিয়ে দেয়, বলে মাফির কিছু দরকার আছে। ওর যেন কি হয়েছে। ভেতরে রাহাত যাওয়ার পরপরই সামনে দেখতে পাই 2 হাত ভর্তি গোলাপ ফুল নিয়ে মাফি সামনে দাঁড়িয়ে আছে। হাতে গোলাপের গুচ্ছটা নিয়ে রাহাতের দিকে বাড়িয়ে দিয়ে মাফি বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি রাহাত। আজ থেকে নয়, কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দিন তোমাকে দেখেছিলাম, সেদিন থেকেই আমি তোমাকে ছাড়া বাঁচব না রাহাত। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মাফির কথা শুনে রাহাত তো অবাক, কিন্তু মাথা ঠান্ডা রেখে মাফির হাত থেকে ফুলগুলো নিল। আর সেই দৃশ্য দেখে রাহি দূর থেকে প্রায় 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে অডিটোরিয়ামের গেট থেকে দৌড়ে বাহিরের দিকে চলে গেল। একটা রিক্সা করে চলে আসলো। এসে রুমে দরজা আটকে অঝরে কাঁদতে লাগলো। কেন কাঁদতে লাগলো রাহি এখনো বুঝতে পারছে না। দেখো মাফি, তোকে আমি কখনো বন্ধু ছাড়া অন্য কোনো কিছু ভাবিনি।
আর ভাবতেও পারবো না কখনো, কারণ আমি বিবাহিত। আমার বিয়ের প্রায় 1 মাস কেটে গেছে। কথাটা শুনে মাফি তো অবাকের চূড়ান্তে চলে গেছে। বিয়ে করেছে আর এটা ওদের কাউকেই বললো না। মাফি রাহাতের উদ্দেশ্যে বলল, কাকে বিয়ে করছিস রাহাত? আমাদের কাউকে জানাসনি কেন? রাহাত দীর্ঘশ্বাস ফেলে তাদের সবাইকে শুরু থেকে সবকিছু বলল। আর এখন তাদের মধ্যে কেমন সম্পর্ক তাও বলল। ওরা সব বন্ধুরা। রাহাত দীর্ঘশ্বাস ফেলে তাদের সবাইকে শুরু থেকে সবকিছু বলল। আর এখন তাদের মধ্যে কেমন সম্পর্ক তাও বলল। ওরা সব বন্ধুরা মিলে একটা প্ল্যান করলো। মাফির সাথে অভিনয় করতে বলল। মাফিও রাজি হয়ে গেল, কারণ ও ভালোবাসা না পেলে কি হয়েছে, ওর বন্ধুর ভালোবাসাকে হারতে দেবে না। মানে বুঝতে পারে ভালোবাসা না পাওয়ার কষ্টটা কতটুকু। তাই সে রাহাতের সাথে ভালোবাসার অভিনয় করবে আর রাহিকে পরীক্ষা করে দেখবে রাহাতকে ভালোবাসে কিনা। মাফি মুখে বললেও ওর মনের মধ্যে একটা চাপা কষ্ট রয়েই গেল। তাতে কি, মানুষকে ভালো থাকতে দেখে সেও ভালো থাকার চেষ্টা করবে। আচ্ছা থাক, তাহলে আমি বাসায় যাই। কাল থেকে ভার্সিটিতে আমাদের অভিনয় শুরু, ঠিক আছে? এই কথা বলে যে যার বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাহাত বাসে এসে ওর রুম আটকানো ভেতর থেকে 2-3 বার দরজা ধাক্কা দিতেই দরজাটা খট করে খুলে গেল। রাহি খুলে দিয়েছে। রাহির মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে রাহাত এগিয়ে গেল। এটা কাটছে কেন? কিছু কি হয়েছে? সে নিজে থেকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। তখন রাহি রাহাতকে ঝাপটে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। এক পর্যায়ে রাহির পাগলামিটা এতটাই বেড়ে গেল, রাহাত আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না। রাহির সাথে সাথে রাহাতও তাল মেলাতে লাগলো। রাহির পুরো শরীরে চুম্বনে ভরিয়ে দিতে লাগলো। ওরা দুজনে দুজনকে আদর করছে। এক পর্যায়ে রাহাত রাহির সমস্ত কাপড় খুলে নিচে ছুঁড়ে মারলো। তারপরে দুজনে হারিয়ে গেল ভালোবাসার অতল গহ্বরে। ঘন্টা খানেক পর রাহাত দুর্বল হয়ে রাহির বুকের উপরে এসে পড়ে। রাহি প্রথমে রাহাতের কপালে চুম্বন করে। রাহাত নিজেও বুঝতে পারল না রাহির কি হয়েছে। তাকে নিজে থেকে এত কাছে টানার মানে কি বুঝতে পারল না। ভাবনার মাঝে রাহি বলে উঠল, ওঠ আমার বুকের ওপর থেকে, আমি ওয়াশরুমে ফ্রেশ হতে যাব। রাহির কথায় রাহাত রাহির মুখের দিকে তাকালো। নিঃশব্দে ওর বুকের উপর থেকে নিচে নেমে গেল রাহাত। বালিশে মাথা রেখে রাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহির শরীরে কোনো পোশাক নেই। বিছানা থেকে চাদরটা গায়ে পেঁচিয়ে নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দিল রাহি। রাহাত মুচকি হাসলো। হেসে আবার উপর হয়ে শুয়ে পড়ল। রাহি রুম থেকে গোসল ছেড়ে বাহিরে বের হয়ে এসে দেখলো রাহাত ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ রাহাতের দিকে তাকিয়ে থাকলো। রাহাতের পুরো পিঠে নখের আঁচড়। কি অবস্থা হয়ে আঁচড় লেগে কেটে গেছে। রাহির নিজের উপরই রাগ হলো। কেন যে এমন নিয়ন্ত্রণ হারা হয়ে গেল, কেন ওর কাছে গেল? ঠিক হয়নি, এটা মোটেও ঠিক হয়নি। রাহির নিজের উপরই রাগ হলো। কেন যে এমন নিয়ন্ত্রণ হারা হয়ে গেল, কেন ওর কাছে গেল? ঠিক হয়নি, এটা মোটেও ঠিক হয়নি। রাহাত না মাফিকে ভালোবাসে, তাহলে রাহাত কেন রাহির ডাকে সাড়া দিল? ভাবনার মাঝে রাহাত রাহির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, তো মিসেস সিনিয়র, আপনার আজকে এমন ডেসপারেট হয়ে যাওয়ার কারণটা কি জানতে পারি? না মানে আপনি তো নিজে থেকে আমার সাথে কথাও বলেন না, এত ডিরেক্টর আমার কাছে টেনে নিলেন, বিশ্বাস হচ্ছে না। রাহি ইতি করে এদিক ওদিকে নজর দিয়ে রাহাতের উদ্দেশ্যে বলল, আমি না হয় আবেগী হয়ে তোকে কাছে টেনেছি, কিন্তু তুই কি করেছিস? তুই তো অন্য কাউকে ভালোবাসিস। আমার কাছে আসলি লুচ্চা বদমাস বেয়াদব কোথাকার। তুই যে আমার কাছে এসেছিস তোর গার্লফ্রেন্ড জানে? সে যদি জেনে যায় তাহলে তোকে মানবে? আমার গার্লফ্রেন্ডকে আমি সামনে নিব, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। কথাগুলো বলে রাহাত টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। রাহি ওখানেই সোফার উপরে ধপ করে বসে পড়ল। তার চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি করলো হ্যাংলার মতো সে? কেমন করে পারলো নিজে থেকে কাছে ডাকতে? আসলে মাফির প্রপোজ করা দেখে আর রাহাতের প্রপোজটা অ্যাকসেপ্ট করা দেখে নিজেকে সামলাতে পারেনি। রাহাত তার থেকে দূরে সরে যেতে পারে, তাই তাকে সে কাছে টেনে নিয়েছে। কিন্তু মুখ ফুটে তো রাহাতকে বলতে পারছে না, তোকে ভালোবাসতে শুরু করেছি। কি করবে রাহি এখন? এতদিন আমি বুঝতে পারিনি আমি রাহাতকে ভালোবাসতে শুরু করেছি। এখন যখন বুঝতে পেরেছি আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে করতে দেব না। এই কথাগুলো বলে বেঞ্চি কেটে নিচে চলে গেল রাতের খাবারের আয়োজন করতে লাগলো। রাহেলা বেগমের সাথে কিছুক্ষণ পরে আর চোখে দেখে খাওয়ার টেবিলে বসলো। দুজনে খাচ্ছে আর বাঁকা চোখে চেয়ে দুজন দুজনকে দেখছে।
বিষয়টা রাহেলা খেয়াল করলো, সে মনে মনে ভাবলো, যাক, দুজনের মধ্যে মনে হয় সব মিটমাট হয়ে গেছে। আল্লাহ, তুমি ওদের উপর তোমার রহমতের হাত রেখো। মা, আমার একটু বাড়ি যেতে হবে, তোমার ছেলেকে বলো আমাকে যেন রেখে আসে। কবে যেতে চাস মা? ফুপিরা এসে চলে গেলে তারপরে যাব। আচ্ছা। সকালবেলা আজকে চৌধুরী বাড়িতে রাহেলা আর রাহি সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে। কারণ আজকে এই বাড়ির একমাত্র মেয়ে রাহাতের ফুপি বাসায় আসছে। কোনো কিছুর কমতি যাতে না হয় সেজন্য দুই শাশুড়ি বৌমা মিলে নানান পদের রান্না করে যাচ্ছে। একটু পরে রাহেলা রাহিকে উদ্দেশ্য করে বলল, রাহিমা, তুই যা, উপরে জলদি জলদি গোসল করে রেডি হয়ে থাক। তোর ফুপিরা চলে আসলো বলে। এইভাবে থাকলে কি বলবে বলতো? আচ্ছা যাচ্ছি, তোমার এটুকু করেই যাই। না না, এখনই যা, আর সময় নেই, ওরা চলে এলো বলে। একটু আগে ফোন দিয়েছিলাম, বললো যে ওরা আসলো বলে। তুই উপরে যা জলদি। আচ্ছা যাচ্ছি, তোমায় এটুকু করেই যাই। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, তাহলে তুমি পায়েসটা নামিয়ে নাও। আচ্ছা। রাহি রুমে গিয়ে শাড়ির সাথে পরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেও ওয়াশরুমে গেছে। শাড়িটা সে রুমে এসেই পরবে, শাড়ি পরতে পারে না, ওয়াশরুমে পরলে তাহলে আর পরতে হবে না। রাহি ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে রুমে আসলো, এসে যেই শাড়িটা হাতে নিল অমনি রাহাত রুমে প্রবেশ করলো। এই শোনো না, আমি শাড়ি পরতে পারছি না, শাড়ি পরিয়ে দিবি একটু? পারবো না। মাকে ডাক দিয়ে বলবো তুই শাড়ি পরিয়ে দিবি না? আরে আরে কি করছো? লজ্জা শরম বলতে কিছু নাই নাকি? মাকে কি বলবা যে আমি তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি না? তাতে রাহির কোনো ভ্রুক্ষেপ নেই, সে কিছুই বলছে না, রাহাতের সামনে ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। শাড়িটা নেড়েচেড়ে দেখছে সে কিভাবে পরবে। উপায়ন্ত না পেয়ে সে ভাবলো রাহাতকে বলবে পরিয়ে দিতে, কারণ শাশুড়ি আম্মা কালকে বলেছিল রাহাত শাড়ি পরাতে পারে। তাই সে দেরি না করে রাহাতকে বলল। কথাটা বলে রাহাত শাড়িটা নিজের হাতে নিয়ে নিল, রাহিকে শাড়ি পরাতে শুরু করলো। শাড়ি পরাতে পরাতে বারবার রাহাতের স্পর্শ রাহিকে বেসামাল করছে। রাহাতও নিজেকে অনেক অনেক কষ্টে সংযত করে রেখেছে। রাহাত জলদি করে শাড়ি পরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, আর রাহি মুচকে হাসে রাহাতের পালিয়ে যাওয়া দেখে। সেও নিচে চলে গেল, গিয়ে দেখে ওর ফুপু শাশুড়ি এসে গেছে, সাথে তার মেয়ে টিয়া, তার ভাই নীরও এসেছে। রাহিকে দেখে ফুপি যে খুব বেশি খুশি হয়নি তা দেখেই বোঝা যাচ্ছে। আর টিয়া তো চোখ দিয়ে রাহিকে ভস্ম করে দিচ্ছে। টিয়া এমন কেন করছে রাহি সেটাও বুঝতে পারছে না। রাহির ভাবনার মাঝেই রাহেলা বেগম বললেন, রাহি, কিচেন থেকে শরবতটা নিয়ে আয় তো মা। এক্ষুনি যাচ্ছি ফুপি। বলেই রাহি রান্নাঘরের দিকে হাঁটা ধরলো শরবত আনার উদ্দেশ্যে। শরবত নিয়ে এসে ফুপু শাশুড়িকে দিল, সাথে টিয়া আর নীরকেও দিল। রাহাত নিজেই নিল, কথায় কথায় ফুপি বলল, ভাবি, এটা কি করলে তুমি? হ্যাঁ, এত মেয়ে থাকতে ভাইয়ের মেয়েকেই নিয়ে আসলে, ওর সাথে রাহাতে যাই। আচ্ছা বাদ দাও, কিন্তু ভাইয়া এটা কিভাবে মেনে নিল? ভাইয়া আমাকে কথা দিয়েছিল আমার টিয়ার সাথে রাহাতের বিয়ে দিবে। আমার টিয়া রাহাতকে ছোট্ট থেকেই পছন্দ করে, তোমরা তো সবাই জানতে, তাহলে এমন কিভাবে করলে ভাবি? রাহেলা বেগম কিছু বলতে যাবে তার আগে রাহাত বলে উঠল, ফুপি, আমি কি বলি? সবে এসেছো, এসব এখন বাদ দাও, এসব নিয়ে পরে কথা বলিও। রাহাতের কথা শুনে ফুপি শান্ত হয়ে গেল, তারপর রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। রাহি এইসবের মাঝে সবচেয়ে বেশি কষ্ট পেল। রাহাত প্রতিবাদ করলো না, সে তো বিয়ে করতে চায়নি, তাহলে তাকে এসব কেন শুনতে হলো? সে মনে মনে আবার ভাবলো, না, যাই হয়ে যাক, সে রাহাতকে কারোর সাথে শেয়ার করতে পারবে না। তাকে নজরে রাখতে হবে ওই টিয়া, ডাইনি আর ফুপি শাশুড়ির ওপর। তোমরা তো জানো না এই রাহি কি জিনিস। আজ প্রথম দিন তাই কিছু বলিনি, কাল দেখো এই রাহির জলওয়া। বলেই রওনা দিল। রুমে গিয়ে দেখে রাহাত শার্ট পরছে। রাহি হনহনিয়ে গিয়ে রাহাতের শার্টের কলার চেপে ধরে বলে। রাহাত কলার থেকে রাহির হাত ছাড়িয়ে বলল, এই লুচ্চা বদমাইশ, তোর কয়টা লাগে? হ্যাঁ, বউ দিয়ে হচ্ছে না, দুদিন আগে মাফি আর এখন টিয়া, এই তোর আর কয়টা লাগে? হ্যাঁ, আমার একটা থাক বা দুইটা, তাতে তোমার কি? তুমি তো আর আমায় ভালোবাসো না, তাহলে তোমার এমন জলে কেন? আমারই তো জ্বলবে, কারণ তুই আমার, শুধুই আমার জুনিয়র বর। তাহলে রাজের কি হবে? হ্যাঁ, দেখ, আমি পুরাতন কিছু তুলতে চাচ্ছি না, কারণ আমি নতুন ভাবে সব সাজাতে চাই। আমি আর সেটা চাই না রাখি, সেই সময় তুমি অনেক আগেই নষ্ট করে দিয়েছো। এটা তুই কি বলছিস রাহাত?
তাহলে কাল রাতে তুই আমার কাছে আসলি কেন? ভুল বলছো রাহি, আমি নই, তুমি আমার কাছে এসেছিলে। আর যদি বলো ইন্টিমেট হবার কথা তাহলে বলবো সিচুয়েশনটা এমন ছিল যে চাইলেও কিছু করতে পারিনি আমি। সরি। রাহাত, আমাদের ডিভোর্স পেপার 2 দিন পরে চলে আসবে, আশা করি সাইনটা করে দিবা। তুমি কি সত্যিই ডিভোর্স চাও? হ্যাঁ। রাহি রাহাতের কথা শুনে আর কোনো কথা বলল না, কারণ যা হচ্ছে ওর সাথে তার জন্য ও নিজেই দায়ী। রাহি উঠে দাঁড়ালো, রুম থেকে বেরিয়ে আসলো, সোজা রাহেলা রুমে গেল। ফুপি, আসবো? আয় মা, অনুমতি নেওয়ার কি আছে? আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। বল মা। রাহি বলতে শুরু করলো তার বিয়ের দিন থেকে সবকিছু, শুধু রাহাতের রাহিকে জোর জবরদস্তি করার বিষয়টা বাদে। রাহেলা বেগম সব শুনে শান্ত গলায় বলল, দেখ মা, ভুল তোমাদের দুজনেরই আছে, তাই আমি কারো হয়ে একতরফা কোনো সিদ্ধান্ত নিব না। রাহাতকে তোমাকেই বোঝাতে হবে। তুই তো জানিস রাহাত রাগি জেদি আর একরোগা, ও সবসময় রাগে না, কিন্তু রাগলে তার দিকে ফিরেও তাকিয়ে দেখে না। তুই ওর মনে কষ্ট দিয়েছিস, তাই তুই পারবি ওর রাগ ভাঙাতে। আমি তোর পাশে আছি মা, তুই বেশি ভাবিস না, যা রুমে যা। রাহি রাহেলার কথায় মাথা নাড়িয়ে চলে গেল। এসে ভাবতে থাকে সে কি করবে, কারণ সে চায় না তার আর রাহাতের ডিভোর্স। ভাবতে থাকে কি করবে। পরদিন সকালে সব নাস্তা আজ রাহি রান্না করেছে। সবাই নাস্তা করে যে যার কাজে চলে যায়। রাহি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কলেজে গিয়ে রিমির সাথে বুদ্ধি করছে, যাতে রাহাত ওকে দেখে জ্বলবে আর লুচির মতো ফুলবে। চলুন কি বুদ্ধি করেছে শুনে আসি। সবই তো শুনলি রিমি, এখন একটা বুদ্ধি দে প্লিজ। আমি রাহাতকে ছাড়তে পারবো না, প্লিজ। রিমি কিছু চিন্তা করার মতো করে বলল, শোন রাহি, তুই রাহাতের সামনে অভিনয় কর যে তোকে ডিভোর্স দিলে তোর কিচ্ছু যায় আসে না। যেমন? তুই একটা প্রেম কর, প্রেমের অভিনয় কর। কিভাবে মানে? কার সাথে কি করব অভিনয়? কে হেল্প করবে আমাকে? নো চিন্তা দোষ, আমি তুহিনকে বলে দিচ্ছি, দাঁড়াও কি বলে আমাকে। একটু পরে টুম করে রিপ্লাই আসলো রিমির ফোনে। সে দেখে হেসে বলে উঠল, দোষ তুহিন আসছে তোকে হেল্প করতে। রাহি একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তুহিন এলে ওকে সব বুঝিয়ে দিয়ে তিনজন রওনা হলো ক্যান্টিনের উদ্দেশ্যে। এদিকে রাহির সাথে একটা ছেলেকে দেখে রাহাতের সেই বন্ধু যে রাহির উপর নজর রাখে, সে গিয়ে খবরটা রাহাতের কাছে দিল। কথাগুলো শুনে রাহাতের চোয়াল দয় শক্ত হয়ে গেল। সে হাত মুষ্টিবদ্ধ করে রওনা হলো ক্যান্টিনের উদ্দেশ্যে। গিয়ে দেখে রাহি ছেলেটার হাত ধরে চোখে চোখ রেখেছে, আর সেটা দূর থেকে রাহাত দেখছে আর রাগে ফুসফুস করছে। রাহাত গিয়ে বসে ক্যান্টিনের একটা টেবিলে, সেখান থেকে রাহিকে দেখছে। আর রাহি এদিকে তুহিনের হাত ধরেই কথা বলছে আর মিষ্টি মিষ্টি হাসছে। ভাবখানা এমন যে সে লজ্জা পাচ্ছে। সবুজ, খবর নে, ছেলেটাকে। ঠিক আছে ভাই, এক্ষুনি যাচ্ছি। আর কিছুক্ষণ পরে সবুজ এসে বলল, ভাই, ওই ছেলের নাম তুহিন, এবার ফাইনাল ইয়ারে ফোর্সে, ভাবির সাথে সেম ইয়ার। আর ভাই, ছেলেটা নাকি ভাবির নতুন বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? ভাই, ছেলেটা নাকি ভাবিকে আজই প্রপোজ করেছে। আর ভাই, ভাবি সেটা অ্যাকসেপ্টও করেছে। চল। কোথায় ভাই? ক্লাবে যাব। ভাই, ভাবি এখানে থাকুক, পরে দেখবো, এখন চল। রাহাত ক্লাবে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেল। রাহিও ঘন্টা খানিক পরে বাড়ি আসলো। এসে রুমে দেখে রাহাত পায়চারি করছে। রাহি তা দেখে মুচকি হেসে গুনগুন করে গান করতে করতে রুমে ঢুকলো। রাহাত ওকে দেখে হাসকি ভয়েসে জিজ্ঞেস করলো, ছেলেটা কে ছিল? কোন ছেলেটা? না জানার ভান করা বাদ দিয়ে বলো, ক্যান্টিনে ছেলেটা কে ছিল? ও, ওটা আমার নিউ বয়ফ্রেন্ড। এসবের মানে কি? হ্যাঁ, সব তুই কি বলছিস? আমি সত্যিই বুঝতে পারছি না। বয়ফ্রেন্ড এসবের মানে কি? কলেজে আমার সব বন্ধুদের সামনে ছোট কেন করলি? আমার বয়ফ্রেন্ড থাকলে তোকে সবার সামনে ছোট হবি কেন, সেটাই তো বুঝলাম না। তুমি ভুলে যেও না, তুমি আমার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? 2 দিন পর আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে আর সমস্যা কোথায়? 2 দিন পর ডিভোর্স হবে? এখনো ডিভোর্স হয়নি, তাই এখন অবধি তুমি আমার বউ। আমি চাই না যতদিন ডিভোর্স না হয় তুমি ওই ছেলের সাথে কোনো যোগাযোগ রাখো। আমি তোর কথা মতো চলতে বাধ্য নই, কারণ 2 দিন পর আমার যেখানে ডিভোর্স হয়ে যাচ্ছে সেখানে প্রশ্নই ওঠে না কথা মতো আমি চলবো।
আর তুহিন আমাকে খুব ভালোবাসে, তাই ভেবেছি যেদিন আমাদের ডিভোর্স হবে ওই দিনই আমরা কোর্ট ম্যারেজ করে নেব। রাহির কথা শুনে রাহাত তো রেগে মেগে আগুন। রাহাত তেড়ে গিয়ে রাহির বাহু শক্ত করে ধরে রাহিকে কাছে টেনে নিয়ে আসে। তারপর তার রাগ মেটাতে বেছে নেয় রাহির ওই কোমল দুটি ঠোঁট। তার সব মনের রাগ রাহির ওই ঠোঁটের উপরে ঝাড়ছে। ধীরে ধীরে ঠোঁটে কামড়াতে শুরু করলো রাহাত। এক পর্যায়ে ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। তবুও মনে হলো রাহাতের রাগ কমছে না। রাহাত রাহিকে কিস করতে করতে ধাক্কা দিয়ে বেড়ির উপরে ফেলে দিল। তারপর রাহির গা থেকে এক টান দিয়ে ওর কুর্তিটা টেনে খুলে ফেললো। তারপরে মনের খোরাক মেটাতে ঝাঁপিয়ে পড়লো রাহির উপরে। দীর্ঘ 2 ঘন্টা পর রাহিকে ছেড়ে উঠে বসলো রাহাত। রাহির পুরো শরীর ব্যথায় টনটন করছে। সে তো শুধু মজা করেছিল, আর রাহাত কি করলো তাকে কষ্ট দিল, এর সত্য সে নিবেই। রাহাত রাহিকে দেখে বাঁকা হাসলো, হেসে ওয়াশরুমে চলে গেল। শালা উগান্ডার জামাই, কালা কুমির, 7টা চুন্নির একটা জামাই, তোরে তো আমি দেখে নিব। এভাবেই চলতে লাগলো কিছুদিন। রাহাত ডিভোর্সের কথা বললেও সে এখনো পর্যন্ত ডিভোর্সের কোনো কাগজ রাহিকে দেয়নি, তাই ও তার অভিনয় চালিয়ে যাচ্ছে। এরই মাঝে রাহির আস্তে আস্তে শরীরটা খারাপ হতে লাগলো। আর কেন এমন হচ্ছে রাহি বুঝতে পারছে না। হঠাৎ তুহিনের সাথে কথা বলতে বলতে রাহি ক্যাম্পাসে মাথা ঘুরে পড়ে গেল। তুহিন কোনো কিছু না ভেবে রাহিকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। আর সেই দৃশ্য রাহাত সামনে দাঁড়িয়ে থেকে দেখলো। ওইদিকে রাহিকে হসপিটালে এডমিট করা হলো রিমি। এদিকে রাহেলা বেগমকে কল করে দিয়েছে, হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। তুহিন কোনো কিছু না ভেবে রাহিকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আর সেই দৃশ্য রাহাত সামনে দাঁড়িয়ে থেকে দেখলো। ওইদিকে রাহিকে হসপিটালে এডমিট করা হলো। রিমি এদিকে রাহেলা বেগমকে কল করে দিয়েছে, হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে এসে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলো রাহি মা হতে চলেছে। রাহেলা বেগম খুশিতে আটখানা, কারণ তার বংশের প্রদীপ আসতে চলেছে। সে তো খুশিতে রাহাতকে ফোন দিল, কিন্তু রাহাতের ফোন সুইচ অফ। কিছুক্ষণ পর রাহিকে নিয়ে রাহেলা বেগম বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ডিসচার্জ নিয়ে। বাড়িতে রাহি, এখন থেকে কিন্তু সাবধানে থাকতে হবে বলে দিলাম। এরকম দৌড়াদৌড়ি আর করা চলবে না। যাও এখন আস্তে আস্তে গিয়ে একটু রেস্ট করো, আমি খাবার নিয়ে আসছি। রাহি রুমে গিয়ে শুয়ে আছে। রাহাত বাড়িতে আসে, রুমে গিয়ে দেখে রাহি শুয়ে আছে। রাহিকে এই সময় শুয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল। সরু চোখে তাকিয়ে দেখছে ব্যাপারটা কি বোঝার জন্য। রাহাত হনহন করে রাহির পাশে গিয়ে রাহির পাশে বসে পড়ল। গম্ভীর মুখে রাহিকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? কিসের ব্যাপার? আমি স্বপ্ন দেখছি না তো? তুই এই সময় চুপচাপ? তো কি করব? জানি না। কথা বলার মাঝখানেই মাফির কল আসলো। রাহাত ফোনটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে কথা বলতে লাগলো। রাহাত মাফির সাথে কথা বলে রুমে এসে সোজা গিয়ে আলমারি থেকে একটা শার্ট বের করে পড়তে পড়তে চলে গেল বাইরে যাবার উদ্দেশ্যে। রাহি বুঝতে পারলো না কই গেল। কিছুক্ষণ পর রাহাত চলে আসলো একটি ক্যাফেতে। হ্যাঁ, তখন মাফি ওকে এখানেই রেখেছিল। রাহাত ভেতরে গিয়ে দেখে সবাই ভেতরে, ওর বন্ধুরা ওর জন্য অপেক্ষা করছিল। রাহাত গিয়ে মাফিকে বলল, শুভ জন্মদিন দোস্ত। ধন্যবাদ, চল কেকটা কাটি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল। কেক কাটা শেষে সবাই কম বেশি ড্রিঙ্কস করলো, কিন্তু রাহাত করেনি। মাফি 2-1 জোর করেছিল, কিন্তু ও শোনেনি। তাই মাফি ওয়েটারকে দিয়ে অরেঞ্জ জুস আনিয়ে দিল। কিন্তু জুসটা খাওয়ার পর থেকে রাহাতের মাথাটা কেমন জানি ঝিমঝিম করতে লাগলো। এর মাঝেই রাহাত পড়ে যেতে নিলে মাফি এসে রাহাতকে ধরে নিল। তারপর একটা রুমে নিয়ে গেল। রাহাত পুরো বেহুশ, ওর কোনো জ্ঞান নেই। রাহাতকে বিছানায় শুয়ে দিয়ে মাফি বলতে লাগলো, রাহাত, কেন আমার ভালোবাসা বুঝলি না বলতো? যদি বুঝতি তাহলে আজ আমাকে এমন একটা স্টেপ নিতে হতো না। আমাকে মাফ করে দিস, আমি তোকে ভালোবাসি, তাই তোকে আমি হারাতে পারবো না, তোকে আমার হতেই হবে। বলে মাফি তার জামা কাপড় ছিঁড়ে চুল এলোমেলো করে দিল। তারপর রাহাতের প্যান্ট খুলে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিল। দিয়ে ও নিজেও রাহাতের পাশে শুয়ে পড়ল। সকালবেলা রাহাতের চোখে আলো পড়ায় পিটপিট করে চোখ খুলল। হঠাৎ ওর কানে কান্নার আওয়াজ আসলো। সেই দিকে তাকাতেই দেখতে পেল মাফির নাজেহাল অবস্থা। সে কিছুটা অবাক হলো যে মাফি কেন কাঁদছে। তারপর রাহাত প্রশ্নটা মাফিকে করেই ফেলল, কি রে, তুই কাঁদছিস কেন? আর তোর এই হাল কেন? কি হয়েছে তোর? কথাগুলো বলতে বলতে রাহাত উঠতে গিয়ে দেখলো ওর পরনে শুধু একটা চাদর ছাড়া আর কিছুই নাই। ও কিছুক্ষণ থম মেরে বসে থেকে মাফিকে বলল, মাফি, তোর এই অবস্থা কি কোনোভাবে আমি? মাফি ওর দিকে চোখ তুলে মাথা উপর নিচ করে সাই জানালো। রাহাতের তো মাথায় হাত কিভাবে, তার তো কিছুই মনে নাই, আর কিছু মনেও পড়ছে না।
কিভাবে কি মাফি, আমার তো কিছুই মনে পড়ছে না। তুই আমি তোকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তুই আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার সব কিছু। মাফি, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো সবসময় এমনটা ভাবতে পারি না তোর সাথে। যেখানে আমি নিজে জানি আমি কাকে ভালোবাসি, সেখানে তোকে তো টাচ করার প্রশ্নই ওঠে না। যদি কিছু হয়েও থাকে, অজান্তে করা ভুল, আমাকে তুই মাফ করে দিস। এই কথা বলে রাহাত তার জামা কাপড় পরে নিল এবং রাহিকে বলল দ্রুত রেডি হয়ে বের হয়ে আসতে। তারা দুজনে গাড়িতে বসে গন্তব্যের জন্য রওনা দিল। দুজনের মাঝে একটা কথাও হলো না। রাহাত কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না। এত বড় অন্যায় কি করে করলো। মাফি আর কিছু বলল না। মাফিকে তার হোস্টেলে নামিয়ে দিয়ে রাহাত বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে পৌঁছে রাহাত কারোর সাথে কোনো কথা বলল না। ওয়াশরুমে ঢুকে গেল। টানা 1 ঘন্টা শাওয়ার নিয়ে রাহাত বের হয়ে দেখে রাহি বিছানায় বসে ওর দিকেই তাকিয়ে আছে। রাহাত সেদিকে পাত্তা না দিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার মাথায় গভীর চিন্তা, সে কিভাবে এই অপরাধবোধ কাটাবে। সে তো চায়নি কখনো এমনটা করতে। সে রাহির সামনে মুখ দেখাবে কি করে, মাফিকেই বা কি জবাব দেবে। সেই দিন সারা রাত রাহাতের চিন্তায় কেটে গেল। রাহি একবার জিজ্ঞাসা করেছিল যে তার কি হয়েছে, কিন্তু রাহাত কিছু বলেনি। পরদিন সকালে রাহাতের মা রাহাতের কাছে এলো রাহাতের সাথে কথা বলতে। রাহাতকে জানালো রাহি মা হতে চলেছে। রাহাত এত কিছুর মাঝে এই খুশি সংবাদটাও শুনেও হজম করতে পারলো না। ওই খুশিটা নিজের মতো করে সেলিব্রেটও করতে পারছে না। এখনো কি করবে কিছুই মাথায় ঢুকছে না। রাহাত বাহিরে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে মাফির খোঁজ করলো। সবাই বলল মাফি পুকুর পাড়ে বসে আছে একা একা। রাহাত মাফির উদ্দেশ্যে রওনা হলো মাফির কাছে। মাফি, কে? আমি। ও তুই, আই বস। তুই মনমরা হয়ে এখানে একা একা বসে আছিস কেন? আমাকে ক্ষমা করে দে মাফি। তুই বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি বুঝতে পারছি যে তুই ইচ্ছে করেই কিছু করিসনি, কিন্তু কি বলতো, তোর এই ভুলের মাঝে আমার গোটা জীবনের সব কিছুই নষ্ট হয়ে গেল। তুই আমাকে কলঙ্কিত করেছিস রাহাত। এটার ক্ষতি আসলে আমি কি দিয়ে পূরণ করব তুই বলতে পারিস? আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তুই তো মাফ চেয়ে বেঁচে গেলি, কিন্তু আমি কি করব বলতে পারিস? তুই কি চাস? এই অনাকাঙ্ক্ষিত ভুলের মাসুল হিসেবে আমি কি করতে পারি বল? আমায় বিয়ে করবি রাহাত? তুই বিয়ে না করলে এই কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করবে বল? আর এ নিয়ে আমি বাঁচতে পারবো না, আর এই কলঙ্ক নিয়ে আমি কাউকে ঠকাতেও পারবো না। তুই আমার জীবনটা শেষ করে দিলি রাহাত। পারবি তুই আমাকে বিয়ে করতে? আমাকে স্বীকৃতি দিতে পারবি? জানি পারবি না। যদি পারিস আমার এই কলঙ্কের দায়িত্ব নিতে হবে। এখন বল তুই কি করবি? মাফি, তুই জানিস আমি রাহিকে ভালোবাসি। ও আমার বউ, এটা জানা সত্ত্বেও আমি তোকে কিভাবে বিয়ে করতে পারি? ও না তোকে ভালোবাসে না রাহাত। তুই তো ওকে ডিভোর্স দিতেই চেয়েছিলি, তবে কেন এখন ডিভোর্স দিতে চাচ্ছিস না? ওকে ডিভোর্স দিয়ে দে, সব সমস্যার সমাধান হয়ে যাক। সেটা সম্ভব না মাফি। রাহি মা হতে চলেছে। রাহির পেটে আমার সন্তান। আমি কখনোই ওকে ডিভোর্স দিতে পারবো না। তাহলে তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি রাহাত? যদি রাহি তোকে ডিভোর্স দিতে চাই তখন কি করবি তুই? যদি রাহি আমাকে কখনো ডিভোর্স দিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে আমি রাহিকে ডিভোর্স দিতে পারবো না, কারণ ও আমার সন্তানের মা হতে চলেছে। রাহাত তুই এখন আমার সামনে থেকে যা, আমার চোখে সহ্য হচ্ছে না। মাফি, তুই একটু বল। মাফি রাহাতের কোনো কিছু বলার সুযোগ দিল না। সে নিজে ওখান থেকে উঠে চলে গেল। সেই দিনের পর থেকে রাহাত কেমন গম্ভীর মুখে থাকে। রাহি অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু বিনিময়ে রাহাত নীরব ভূমিকা পালন করেছে। রাহাত কি করবে ভেবে পায় না। সেই অনুশোচনায় ভুগছে। এভাবে কেটে গেল 1 মাস। আজ 1 মাস পর রাহাত কলেজে আসলো, আর এসেই যেন ওর মাথায় আসমান ভেঙে পড়লো। কারণ রাহাত কলেজে আসতেই সবুজ এসে জানালো, সরি ভাই, শোন না, তুই কিছু খবর শুনেছিস? কি শুনবো? আরে আমাদের মাফিয়া প্রোগ্রাম কিভাবে বুঝলাম না। রাহাত কথাটা শুনে পাথরের মতো দাঁড়িয়ে আছে। সবুজ আবার বলতে শুরু করে, ভাই, সবচেয়ে বড় কথা, মাফিয়া বাচ্চার বাবাকে বা কে ওর সাথে এমনটা করেছে সেটাও কাউকে বলছে না। কে হতে পারে বলো তো? মাফি, কোথায় বলতে পারবি? পুকুর পাড়ে শিমুল গাছের নিচে বসে আছে। তুই থাক, আমি একটু দেখা করে আসি।
আচ্ছা যা, আমি আসছি। রাহাত শিমুল গাছের কাছে গিয়ে দেখে মাহি, লিমন, তিশা বসে আছে। রাহাত গিয়ে মাফির সামনে দাঁড়ালো। মাফির সামনে কেউ এসে দাঁড়িয়েছে দেখে চোখ তুলে উপরে তাকিয়ে দেখলো। রাহাতকে দেখে মাফি চোখে জল নিয়ে তাকালো। রাহাত বন্ধুদেরকে বলল ওর মাফির সাথে কথা বলবে। সবাই চলে গেল। তখন রাহাত বলল, আমি কি শুনছি মাফি, তুই নাকি প্রেগনেন্ট? যা শুনেছিস তাই সত্যি। তুই এটা কিভাবে হতে দিলি? এখন কিভাবে সামলাবো বলতে পারিস? আমি কি করব বল, আমার হাতে কিছুই নেই। আমি ইচ্ছে করে কিছু করেছি। এখন আমি কি করব বলতে পারিস? হোস্টেলে জানাজানি হলে আমাকে বের করে দিবে। আমি এই অবস্থায় কি করব, কোথায় যাব, আমি কিছু ভাবতে পারছি না। দায় যেহেতু আমার, আমি যা করার করব। তুই হোস্টেল থেকে তো সব জিনিস গুছিয়ে রাখবি, আমি নিতে আসব। কোথায় নিয়ে যাবি? যেখানে নিয়ে যাব সেখানে যাবি। রাহাত মাফিকে ওদের বাসায় নিয়ে গেল। রাহি এসে দরজা খুলে দিল। সামনেই দেখতে পেল রাহাত মাফিকে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে লাগেজ নিয়ে। কি ব্যাপার, লাগেজ নিয়ে দাঁড়িয়ে কেন? আর কার লাগেজ এটা? আগে ভেতরে আসতে দেন, তারপরে তো বলবো। মা, মা, ও মা, কই তুমি? এদিকে একটু এসো তো জলদি। কি হয়েছে, চিল্লাছিস কেন? এ কি মাফি যে, কেমন আছো? অনেকদিন পরে দেখা, এখন আর আসোই না কেন? ভালো আছি আন্টি, তুমি কেমন আছো? মা, মাফি আজ থেকে এখানেই থাকবে। তা থাকুক, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। না বললে বুঝবো কিভাবে কি হয়েছে? সময় হলে সব জানতে পারবে। আমি এখন ওপরে যাচ্ছি, তুমি মাফিকে ওর রুম দেখিয়ে দাও। রাহাত কথাগুলো বলে উপরে চলে গেল। আর তার গমন পথে তাকিয়ে থাকলো রাহি। আর ভাবতে থাকে যে কি করতে চাচ্ছে রাহাত। ভাবনার মাঝেই রাহাতের ফুপি নিচে চলে আসছে। এসে মাফিকে দেখে ব্রুকুচকে বলে ওঠে, এই মেয়েটা কে বৌমা, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে? রাহাতের বান্ধবী ফুপি। বান্ধবী তো ব্যাগ নিয়ে এখানে কেন? আজ থেকে ও এখানেই থাকবে ফুপি। কি আর বলে। রাহির কথা শুনে ফুপি রেগে গেলেন। মনে মনে বকতে বকতে রাহেলার কাছে গেল কিছু কথা শোনাবেন বলে। এদিকে রাহাত রুমে এসে বারান্দায় বসে সিগারেট খাচ্ছে। রাহি দেখে কাছে এগিয়ে গিয়ে সিগারেট টেনে ফেলে দিয়ে বলে, কি চাইছিস তুই, আমাকে বলবি প্লিজ? মাফি এখানে কেন, ওকে কেন এনেছিস বল? আমার ব্যক্তিগত বিষয়ে কাউকে বলতে চাচ্ছি না। আমি তোর বউ, আমার জানার রাইট আছে। কিছুদিন পরে আর বউ থাকবে না, তাই এই ম্যাটার থেকে দূরে থাকো, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আর 5 দিন পরে আমাদের উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, রেডি থাকবেন। বলে রুম থেকে চলে গেল। এদিকে রাহি রাহাতের কথা শুনে চোখে পানি টলমল করছে। কিছুক্ষণ পরে তা গড়িয়ে পড়লো চোখ থেকে। কিভাবে বলতে পারলি এইভাবে বলতে রাহাত? আমি তো তোকে খুব ভালোবেসে ফেলেছি। এদিকে ফুপি গিয়ে রাহেলার কাছে গিয়ে শুরু করে দিয়েছে তার বিখ্যাত বক্তব্য। আর রাহেলা বসে বসে তা শুনছে। তবে রাহেলারও কিছু একটা খটকা লাগছে। সে ভাবছে রাহাতের সাথে কথা বলতে হবে। ব্যাপারটা কি? ফুপিকে রাহেলা বুঝিয়ে তার রুমে পাঠিয়ে দিয়েছে। আর সে রাহাতের কাছে গেল সবটা জানার জন্য। পথেই মাফি আর রাহাতের কথা শুনতে পায় রাহেলা। মাফি বলছে, রাহাত, বাসায় তো নিয়ে এলি, এখন কি করবি? আর কতদিন এভাবে সব লুকিয়ে রাখবো বল? আন্টি যদি বুঝে যায় আমি প্রেগনেন্ট আর এ বাচ্চা তোর, তাহলে? তুই কটা দিন একটু চুপ থাক, আমার আর রাহির ডিভোর্সটা হয়ে যাক, তারপর তোকে আর ভাবতে হবে না। ছি রাহাত, এত নোংরা তুই, আমি ভাবতেই পারছি না আমার ছেলে এমন হবে। তোর এত আতপতন হয়েছে। বলেই থাপ্পড় দিল রাহাতের গালে। রাহাত মাথা নিচু করে আছে, কি বলবে ও। রাহেলা আবার বলল, তুই কিভাবে পারলি রাহিকে ধোকা দিতে? ঘরে বউ রেখেছি এই মেয়ে তোমাকে। আমি ভেবেছিলাম ভালো, এখন দেখছি তুমি বেহায় বেশরম একজন বিবাহিত পুরুষের সাথে এমন করতে। রাহাত ওর মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমাকে সব বলবো, তুমি একটু শান্ত হও। তারপরে রাহাত তার আর মাফির করা ভুলটা খুলে বলল। সে ভেবে পাচ্ছে না কি করবে। তাদের কথার মাঝে বাহির থেকে কিছু পড়ার শব্দ আসতেই সেদিকে নজর দিতেই দেখতে পেল রাহি দাঁড়িয়ে আছে। ওর চোখে পানি। তাও রাহি রাহাতের মায়ের দিকে তাকিয়ে বলল, ফুপি, তোমরা চিন্তা করো না, আমি তোমার ছেলের আর তার অনাগত সন্তানের মাঝখানে আসবো না। তোমার ছেলে ভালো থাকুক। বলেই চোখের পানি মুছতে মুছতে চলে গেল রুমে। রুমে গিয়ে তার লাগেজ গুছাতে থাকলো। এদিকে রাহাতের মা বলল, তুই কেন করলে এমন বাবা? মেয়েটা কত কষ্ট পেল, আমি ভাইকে কি জবাব দেব বল রাহাত? রাহাত বলল,
মা, এমনিতেও রাহি আমাকে পছন্দ করে না, ও আমার থেকে মুক্তি চায়। আমাদের 5 দিন পরে ডিভোর্স, তাই ভালোই হলো মা। রাহেলা ছেলের দিকে প্রশ্নসূচক চোখে তাকালো, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলল। রাহেলা সব শুনে চুপ করে গেল। ওখান থেকে উঠে রাহির কাছে চলে গেল। গিয়ে দেখে রাহি ল্যাগেজ নিয়ে বের হতে যাচ্ছিল। ফুপিকে দেখে তাকে দেখে রাহি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরে ফুপি রাহাতের বলা সব কথা বলল। রাহি, তুই নাকি ডিভোর্স চাস? ফুপি, আমি প্রথমে তাই চেয়েছিলাম, কিন্তু কিভাবে যে আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলেছি জানি না। আমি ডিভোর্স চাই না ফুপি। আমি ওকে অনেক বোঝাতে চেয়েছি, ও বুঝতেই চাইনি। যাক, বাদ দাও, এখন ওর সাথে আর থাকতেও চাই না। আমি বাড়ি চলে যাচ্ছি। বলেই সামনে পা বাড়াতেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাহেলা জোরে জোরে রাহাতকে ডাকতে থাকে। রাহাত এসে দেখে রাহি নিচে পড়ে আছে আর ওর মা পাশে বসে রাহিকে ডাকছে। রাহাত রাহিকে কোলে তুলে রুমে নিয়ে গেল আর বিছানায় শুয়ে দিল। রাহেলা তাদের পারিবারিক ডাক্তারকে আসতে বললেন। ডাক্তার এসে চেক আপ করতে লাগলেন। কিছুক্ষণ পর এসে বললেন, খুশির খবর মিষ্টি আনান, আপনার বৌমা প্রেগনেন্ট, সে মা হতে চলেছে। রাহেলা খুশিতে আত্মহারা। রাহাত অনুভূতি শূন্য। কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। একদিকে তার ভালোবাসার মানুষ, অন্যদিকে তার করা ভুল। সে কি করবে, কোন দিকে যাবে? ওদিকে মাফি তো চিন্তায় পড়ে গেছে। কি করবে? ওর সব প্ল্যান ফ্লপ হয়ে যাচ্ছে। আমি যা চাই তাই আমার করেই ছাড়ি। তোমাকে তো আমারই হতে হবে রাহাত। তুমি আমার থেকে আর পালিয়ে বেড়াতে পারবে না। আমার খাঁচায় বন্দি হতেই হবে। কথাগুলো ভাবছে আর তার নেক্সট প্ল্যান নিয়েও ভাবছে। কি হয়েছে মাফি, কি ভাবছো? কিছু না, এমনি। রাহির কি হয়েছে? ডক্টর কি বলেছে? রাহি প্রেগনেন্ট মাফি। এসব কি বলছো তুমি? এখন কি হবে তাহলে? আমার কি হবে? তুমি চিন্তা করো না, ওরা দুজনই আমার সন্তান, আমি কাউকে অস্বীকার করতে পারবো না। এদিকে রাহাতের মা রাহিকে বলছে, দেখ মা, তুই তাড়াহুড়া করতে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলিস না। এখন তুই একা না, তোর বাচ্চার কথা একবার ভাব। হ্যাঁ ফুপি, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। আমার সন্তানের জন্য আমি শেষ পর্যন্ত লড়বো। পরদিন রাহি ফ্রেশ হয়ে কলেজে চলে গেল। গিয়ে তুহিন আর রিমির সাথে দেখা করলো। রাহি সব খুলে বলল। ওদের সব শুনে রিমি বলল, আমার ডাল মে কুছ কালা লাগতা হে, খোঁজ নিয়ে দেখতে হবে বান্ধবী। কলেজে রাহাত আর মাফি আসে একসাথে। এসে রাহাত দেখে রাহি তুহিনের পাশে বসে আছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গিয়ে বলল, এখানে কি হচ্ছে? আর রাহি, তোমাকে যেন এই ছেলের সাথে না দেখি। আমি চাই না তুই এর সাথে মেলামেশা কর। আমি কার সাথে থাকবো না থাকবো সেটা আমার পার্সোনাল বিষয়। আপনি কি চান না চান আমার দেখার বিষয় নয়। আমি আপনার মতো নয় যে যার তার সাথে। যাক, বাদ দিন, আর আমার থেকে দূরে থাকুন। ভালো থাকবেন। বলেই রাহি চলে গেল। এভাবে কেটে গেল 1 মাস। রাহাতের যা পছন্দ নয় রাহি সেটাই করছিল, আর ওকে বুঝাচ্ছিল যে ওর কিসে ভালো লাগে আর না লাগে তাতে রাহির কিছু যায় আসে না। সত্যি কি তাই? যাই হোক, আজ রাহি, রিমি, তুষার সবাই ওই হোটেলে যাবে যেখানে রাহাত আর মাফি সেই দিন ছিল। তাদের সেই দিনের ভিডিও ফুটেজ দেখাতে চাচ্ছিল না হোটেল ম্যানেজার। তারপরে তুষারের এক আঙ্কেল কমিশনার তার সাথে কথা বলে দেখার ব্যবস্থা করে নেয়। সেই দিনের ভিডিও ফুটেজ দেখলো মাফি রাহাতের ড্রিঙ্কসে কি যেন মিশিয়ে দিচ্ছে, আর সেই ড্রিঙ্কটাই রাহাত পান করছে। তার কিছুক্ষণ পরে রাহাত বেহুশ হয়ে গেছে আর মাফি তাকে নিয়ে একটা রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপরে ওই রুমের ফুটেজ দেখে নিশ্চিত হলো যে রাহাত আর মাফির মাঝে তেমন কিছুই হয়নি সেই দিন রাতে। বাচ্চার ব্যাপারটা পুরোপুরি মিথ্যা। সেই ভিডিও ফুটেজ নিয়ে রাহি বাসায় চলে আসলো। এসেই দেখে মাফি ড্রয়িং রুমে বসে পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে। রাহি গিয়ে সোফায় বসে পড়লো মাফির পাশের সোফাতে। কিছুক্ষণ মাফির দিকে তাকিয়ে থাকলো। রাহিকে তাকিয়ে থাকতে দেখে মাফি বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে এভাবে দেখার কি আছে? কিছুই নেই দেখার, তাই ভাবছি মানুষের কত রূপ থাকে, তাই না মাফি? কি বললে? রূপ মানে কি? কিছু না, কই কি বললাম। তো মাফি, রাতে ঘুম কেমন হলো? ভালো। কেন তুমি এসব জিজ্ঞেস করছো? এমনি, এরপর থেকে হয়তো আর রাতে ঘুম আসতে নাও পারে, তাই বলছিলাম। মানে কি বলতে চাইছো তুমি? ঘুম তোমার চোখ থেকে চলে গেছে আর আমাকে বলছো তোমার মাথা ঠিক আছে তো? আমার ঘুম হাসালে। যাই হোক, এতদিন রাত জেগেছি, আজ শান্তিতে ঘুমাবো, বুঝলে? মানে? না, এমনিতেই। রাহি কি আমাকে সন্দেহ করছে? তাহলে তো আমাকে অনেক সাবধান থাকতে হবে। আপনার মাঝে রাহাতকে আসতে দেখলো মাফি। ও বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে
মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করলো যাতে রাহাত রাহির সামনে ওকে দৌড়ে এসে ধরে। হলো তাই, রাহাত দৌড়ে এসে মাফিকে ধরলো। তখন রাহিকে দেখিয়ে মাফি রাহাতকে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে একটু রুমে দিয়ে এসো রাহাত, আমার মাথাটা ঝিমঝিম করছে, হাঁটতেই পারছি না, কেমন জানি লাগছে। রাহাত ওর কথা শুনে ওর রুমে দিয়ে এলো আর এই সবটাই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রাহি। সবটা দেখে মুচকি হেসে মনে মনে বলল, চালিয়ে যাও মাফি, আর কিছু সময়, তারপর এই হাসি আর থাকবে না, তোমার মুখোশ আমি টেনে খুলে দিব। সন্ধ্যায় সবাইকে একসাথে ডাকলো রাহি। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। ড্রয়িং রুমে রাহি এলে রাহেলা বেগম জিজ্ঞেস করলো, কিরে রাহি, সবাইকে একসাথে ড্রয়িং রুমে আসতে বললি কেন? কিছু বলবি, কি হয়েছে? আরে ফুপিমণি, একটু অপেক্ষা করো, একটা মুভি দেখার জন্য তোমাদের ডেকেছি। মুভিটা দেখলে তোমাদের সবার অনেক অনেক কিছু বুঝতে সুবিধা হবে, আর কারো কারো মুখোশও দেখতে পাবে। তুই কি মজা করছিস? আমাদের সাথে মুভি মানে কিসের মুভি? একটু ধৈর্য ধরো ফুপি, এতক্ষণ ওপেন করছি, এক্ষুনি ওপেন করছি, সব দেখলেই বুঝতে পারবে আমি কিসের কথা বলছি আর কোন মুভির কথা বলছি। এত হেয়ালি না করে বলে দিলেই তো পারো, কি দেখাবে? রাহি আর কথা না বাড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে রাহাতকে দেখেও না দেখার ভান করছে। কিছুক্ষণ পর ভিডিওটা ওপেন করলো। ভিডিও শুরুতেই দেখা গেল রাহাতের সেই দিনের ভিডিও ক্লিপটা দেখলো। রাহাত বসে একটা সফট ড্রিঙ্কস অর্ডার করলো, কিন্তু সেই ড্রিঙ্কে মাফি কিছু একটা মিশিয়ে দিয়েছে, এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ পর হতে না হতেই রাহাত বেহুশ হয়ে পড়লো আর মাফি তাকে ধরে নিয়ে গিয়ে একটা রুমে নিয়ে গেল। তারপর রাহি সেই রুমের ভিডিও ফুটেজটা সামনে আনলো। দেখতে পেল মাফি রাহাতকে শুয়ে দিয়ে তার নিজের জামা কাপড় নিজেই খুলে ফেলে চুলগুলো এলোমেলো করে রাহাতের পাশে গিয়ে শুয়ে পড়ল। এসব দেখে রাহাত তো রেগে গেল মাফির উপরে আর বলল, এসব কি মাফি? তুই আমাকে এতদিন যা বলেছিস সব মিথ্যে। তুই আমাকে ধোকা দিয়েছিস, আমি তো তোকে স্পর্শই করিনি। তাহলে তুই প্রেগনেন্ট কি করে হলি? তুই আমাকে কেন ঠকালি মাফি? কেন করলি এটা আমার সাথে? তুই জানতি না আমি রাহিকে ভালোবাসি? তারপরেও আমি ভেবেছি তোর জীবনটা যাতে নষ্ট না হয় আমার জন্য, আমি আমার ভালোবাসাকে দূরে সরিয়ে তোকে নিয়ে ভেবেছি, আর তুই কি করলি? রাহাত এই কথাগুলো বলে মাফিকে দুই গালে দুইটা চড় বসিয়ে দিল। মাফি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। রাহেলা বেগম উঠে বলতে আরম্ভ করলেন, কেমন মেয়ে রে বাবা, তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেয়নি, তুমি এভাবে একটা পরপুরুষের কাছে ছি, মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়িতে ঢুকেছ। শুধু মিথ্যা অপবাদ না, আমার ছেলেকে তুমি যন্ত্রণা দিয়েছ, তাকে অপরাধ বোধে ঢুকিয়েছ। তোমাকে আমি পুলিশে দিয়ে ছাড়বো। রাহেলা বেগমের কথা শুনে মাফি একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে রাহেলার পা জড়িয়ে ধরে আর বলে, আন্টি, আমায় মাফ করে দিন, আমি রাহাতকে ভালোবাসি, ওকে নিজের করে পাওয়ার জন্য আমি এমন একটা নাটক করেছি। আমি রাহাতকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি বলুন না আন্টি, কাউকে ভালোবাসা কি পাপ নাকি অপরাধ? কথাগুলো বলে মাফি কাঁদতে লাগলো। রাহেলা বেগম মাফিকে তুলে বলল, বুঝেছি, তুমি যা করেছো ভালোবাসা পেতে করেছো। এতেই রাস্তাটা বেছে নেওয়া তোমার মোটে উচিত হয়নি। মিথ্যা দিয়ে ভালোবাসা হয় না। তুমি তো এখানে ভালোবাসার নামে আমাদের সবাইকে ঠকিয়েছো। কাউকে ঠকালে একদিন তাকে নিজকেই ঠকতে হয়, ঠিক আছে? তুমি যখন তখন এত করে বলছো ব্যবস্থা নেব না, কিন্তু তোমাকে কথা দিতে হবে রাহাতের আশেপাশে আর তুমি কোনোদিন আসবে না। তোমার চেহারা রাহাতকে কখনো দেখাবে না। ঠিক আছে আন্টি, আমি কোনো দিনও আর রাহাতের সামনে আসবো না। বলে রাহাতের সামনে চলে গেল। রাহাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস রাহাত, আমি সত্যিই তোকে ভালোবেসেছিলাম। আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? প্রমিস করছি এমনটা আর কখনো হবে না। তোর এখনো মনে হয় আমাদের বন্ধুত্ব রাখা উচিত? আমি কথা বাড়াতে চাচ্ছি না, তুই আমার বাড়ি থেকে চলে যাবি। মাফি রাহাতের দিকে তাকিয়ে চলে গেল ওদের বাসা থেকে। রাহাত রাহির দিকে এগিয়ে যেতে নিলে রাহি হাত উঠিয়ে বাধা দিয়ে উপরে চলে গেল। গিয়ে দরজা বন্ধ করে দিল। রাহাতও পিছু নিল রাহির। গিয়ে দেখে দরজা লাগানো। রাহাত নক করতে লাগলো আর বলতে লাগলো, রাহি, আমায় কিছু বলার সুযোগ তো দাও। আমি মানছি আমার ভুল হয়েছে, একটাবার কি সুযোগ দেওয়া যায় না রাহি? প্লিজ প্লিজ দরজাটা খোলো প্লিজ। রাহি এবার মনে মনে ঠিক করে নিয়েছে যে রাহাতকে এবার একটা শিক্ষা দিবে। ওর ভালোবাসাটা বুঝলো না, ওর বাচ্চার কথাও ভাবেনি। এই ভেবেই সে লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বাবার বাড়ির উদ্দেশ্যে।
রাহাতের হাজার মিনতিকে অপেক্ষা করে। রাহিকে এমন অসময়ে বাসায় দেখে ওর মা এগিয়ে এসে বলল, কিরে মা, কোনো খবর না দিয়ে এই সময় একা একা আসলি যে? জামাই আসেনি? কথা শেষ করতে না করতেই রাহাত পেছন থেকে বলে উঠল, মামি আমি এখানে তোমার মেয়ে নিয়ে আসছি, আমি না আসলে হয় জামাই আদর খেতে হবে না। ওরে পাতিল ছেলে, তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। রাহির মা রাহাতের কান টেনে দিয়ে বলে। এসব দেখে রাহি হনহনিয়ে রুমে চলে গেল। রাহাত পিছু নিল। রুমে গিয়ে রাহিকে জড়িয়ে ধরলো পেছন থেকে। রাহি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার পারল কই। রাহাতের শক্তির কাছে রাহি চুনোপুটি। রাহি একসময় চুপ হয়ে গেল। রাহাত তখন বুঝাতে শুরু করলো। এরই মাঝে রাহাতের হাতে এক ফোঁটা পানি পড়ল। রাহাত রাহিকে সামনে ঘুরিয়ে দেখে রাহি কাঁদছে। রাহাত তা দেখে রাহির মুখটা হাতের আঁচলায় নিয়ে ওর ঠোঁট দিয়ে রাহির চোখের পানি শুষে নিল। রাহি রাহাতকে জড়িয়ে ধরলো। সকালবেলা রাহাত রাহিকে নিয়ে কলেজে গেল। রাহির ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। রাহিকে রাহাত পরীক্ষার হলে দিয়ে এসে শিমুল গাছের নিচে বসলো। 5 মিনিট পরে কোথা থেকে যেন মাফি এলো রাহাতের সামনে। ওকে দেখেই রাহাত চলে যেতে নিলে মাফি বলে উঠল, আমার সাথে একটা কথা বলা যায় না রাহাত? আমি মানছি তো আমি ভুল করেছি। আমার ভুলের কি কোনো ক্ষমা হয় না? মানুষ মাত্রই তো ভুল করে। আমি না হয় একটা ভুল করে ফেলেছি। মাফি তুই ভুল না, তুই পাপ করেছিস, মিথ্যা বলেছিস, পরিবারের সাথে প্রতারণা করেছিস, আমাকে অন্ধকার রেখেছিস, রাহিকে কষ্ট দিয়েছিস, আমাদের সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিস। এতগুলো ভুলের ক্ষমা করব? বল। একটা হলে নয়, ভেবে দেখতাম। তুই আমাদের বন্ধুত্বটাকে খেলা বানিয়ে দিয়েছিস। প্রশ্ন করেছি আমার সাথে জাগগে, বাদ দে, আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুই আমার সামনে আর কখনোই আসবি না। আসবো না তোর সামনে, আর আসবো না। আমি আজকেই ঘরে চলে যাচ্ছি। কোনো দিনও এই ঢাকাতে আসবো না। তোদের সামনে আসা তো দূরে থাক, তবে আমার ভুলের ক্ষমা যদি কখনো করতে পারিস তাহলে আমাকে ক্ষমা করিস। এদিকে রাহি পরীক্ষার হল থেকে জানালা দিয়ে মাফিয়া রাহাতের কথা বলা দেখছে আর আগে ফুঁসছে। 3 ঘন্টা পর পরীক্ষা দিয়ে বের হয়ে রাহি রাহাতের সাথে কথা না বলেই রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাহাত পরে খুঁজেও রাহিকে পেল না। পরে ফোন দিয়ে জানতে পারলো রাহি বাসায় চলে গেছে। রাহাত বাসায় চলে এলো, এসে দেখে রাহির আগে ফুঁসছে। কেন, কি হয়েছে রাহাত এটাই বুঝতে পারলো না। ও তেমন কিছু করেনি। তাহলে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ও তো কলেজে মাফির সাথে কথা বলেছে। কোনোভাবে রাহি সেটা দেখে ফেলেনি তো? তাহলে তো রাহাত আজকে শেষ। রাহাত মনে সাহস নিয়ে বলতে লাগলো, আমি মাফির সাথে কথা বলতে চাইনি। দেখো প্লিজ, রাগ করো না। আমি ওখানে বসেছিলাম আর মাফি সে কথা বলতে শুরু করলো। নিজে থেকেই মাহি চলে গেছে আর কি সেটা জানানোর জন্য এসেছিল। এই শেষ বিদায়। আর কি তুমি এটা নিয়ে রাগ করে আছো? তো তুমি ওর সাথে কথা বলবে কেন, ডাইনি একটা? ওকে দেখে তো মনে হচ্ছিল আমি ওর চুলগুলো সব ছিঁড়ে ফেলে দিয়ে আসি, কিন্তু কি করব বলো, এক্সাম দিচ্ছিলাম তো। তাই এভাবে আমায় ফেলে চলে আসতে হবে? তো কি করতাম, রাগ উঠে গেছিল তো। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, তাই ভয় হয়। 5 মাস পর একদিন সকালবেলা রাহি ঘুমিয়ে আছে।